থামো। এই ভিডিওটা তোমার জন্যই। তুমি যদি এই ভিডিওটাতে ক্লিক করে থাকো তাহলে ভাইয়া আজকে আমরা একদম লাস্ট পর্যন্ত ডিসিইউ নিয়ে তোমার যত ধরনের প্রিপারেশন লাগে এই শেষ এক মাসে আমি তোমাকে ইনশাল্লাহ সবকিছু ক্লিয়ার করে দেবো। আসসালামু আলাইকুম। আমি জানি ভাই এইচএসসি 24 ব্যাচ তোমাদের এটা পাবলিকে পড়ার অফিসিয়ালি দ্য লাস্ট চান্স। এইচএসসি 25 ব্যাচ আপনারা অলরেডি আপনাদের সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করে দিচ্ছেন। তো চিন্তা করতেছেন যে ভাইয়া এই এক্সামটা দিব কি দিব না, কারণ এটা ডেট অ্যাপ্লাই করার ডেট 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আছে। তো সেইগুলো নিয়ে আমরা ভাই ডিসকাশন করব, কিভাবে প্রিপারেশন নিব সব কিছু নিয়ে ইন ডেপথ আমরা আলোচনা করব। রাতের পর রাত তুই অনেক কষ্ট করছিস, মা বাবারাও তোদের সাথে কষ্ট করছে, মা বাবাদের অনেক ইনভেস্টমেন্ট ছিল, অনেক ধরনের ড্রিম আছে, অনেক ধরনের স্বপ্ন আছে, অনেক ধরনের স্ট্রেস আছে, মেলাগুলা ফ্যাক্টর আছে। বাট আমি তোকে কথা দিচ্ছি যে ইনশাল্লাহ বড় ভাই এই ভিডিওটা দেখার পর তোমার কনফিডেন্স আসবে যে ভাইয়া আমি ইনশাল্লাহ ডিসিওতে কোপাই দিয়ে আসবো। এবং আপনি যা যা বলবেন এটা আমি এক মাস যদি ফলো করতে তোমরা যদি করতে পারো তাহলে ভাই কোনো কথাই নাই, আল্লাহ যদি চায় তাহলে তোরা ডিসিওতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আরামসে একটা টপ সাবজেক্টে চান্স পেয়ে যাবি উইথ টপ র্যাঙ্ক। ঠিক আছে, তাইলে আমি বেশি কথাবার্তা না বলে ডাইরেক্ট শুরু করি। ঠিক আছে, আসুন। প্রথম কথা, ভাইয়া ডিসিউ কেন মিস দিব না? ডিসিউ মিস দেওয়া যাবে না। আচ্ছা কেন, আসেন সার্কুলারটা সবার আগে দেখি। সার্কুলারটা যদি আপনি ভাই একটু দেখেন যে ভাইয়া 25-26 সার্কুলার দিছে 7 কলেজ। 7 কলেজের মধ্যে কি কি পড়ে যারা জানেন না একদমই তাদের জন্য বলতেছি। ঢাকা কলেজ আছে, ইন্ডিয়ান মহিলা কলেজ আছে, সরকারি তিতুমির কলেজ আছে, সরকারি বাংলা কলেজ আছে, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ আছে, সরকারি শহীদ সরওয়ার্দী কলেজ আছে, কবি নজরুল সরকারি কলেজ আছে। সবগুলাই মোটামুটি ঢাকার মধ্যেই আছে। আচ্ছা, এখন অনেকের মধ্যে ফার্স্টেই আসবে ভাইয়া এই ভার্সিটিতে কে পড়ে, ভাইয়া ইগো দেখাইও না। ঠিক আছে, লাইফের আলটিমেট সাকসেস বলতে কোনো কিছু নাই। তুমি যদি ইলন মাস্ককে যাও জিজ্ঞাসা করো যে বাবা তুমি কি লাইফে খুশি আছো, বলবে যে না আমার আরো অনেক কিছু পাইতে হবে। মানুষের লাইফের আলটিমেট হ্যাপিনেস বলতে বোঝা যায় প্যারাডাইস বা জান্নাত। ওই জান্নাতে যেই আমরা হিউম্যানসরা, কারণ আমাদেরকে জান্নাতেই বানানো হয়েছে, সেখানে আমরা আলটিমেট হ্যাপিনেস পাবো। তাই এইসব ইগো প্রেস্টিজ এগুলো আপাতত সাইডে রাখেন। ঠিক আছে, যারা 24 ব্যাচ আছেন তারা তো এগুলো নিয়ে কথাই বললেন না। লাস্ট পাবলিক এক্সাম, মা বাবার এত টাকা পয়সা নাই প্রাইভেটে পড়ানোর মতো। প্রতি 2 মাস পর পরই 60-70 হাজার টাকা মিনিমাম একটা প্রাইভেটে পড়লেও গুনতে হবে। এটা একটা মিডল ক্লাস ফ্যামিলি, বা আমি যদি বলি 99.99% ফ্যামিলির পক্ষে এটা দেওয়া পসিবল না। আইদার তোমার টিউশন করাতে হবে, নাহলে মা বাবার জমি জমা বিক্রি করে পড়তে হবে, যেটা একটা এক্সট্রা বার্ডেন। ওটা নিও না, তার থেকে ভালো এখানে পড়ো। কেন ভালো, কারণ কি সামনে আমি আসবো। সো মেন কথা, এটা আন্ডার এস্টিমেট করার কারণ নাই। আর এইচএসসি 25 ব্যাচ ভাই আমাদের কাছে তো অপশন আছে, সো সেটা নিয়ে আমরা ভাই সামনে ডিসকাস করবো। ওকে ওকে আচ্ছা। সো আমি এখানে বেসিক্যালি সায়েন্স নিয়ে কথা বলবো। সো আপনাদের 10 তারিখ থেকে 20 তারিখে আপনারা এই ওয়েবসাইটে যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন 800 টাকা, সব কিছু আমরা জানি। এখানে যদি ব্যবসা বলতেছে, আমাদের ব্যবসা না, আমাদের বিজ্ঞান। ওকে, তো সায়েন্স ইউনিটের পরীক্ষার ডেট কবে ভাই? 14 তারিখে। সো আমি এখান থেকে একদম ক্লিয়ার বুঝতে পারতেছি যে আমাদের পরীক্ষার ডেটটা তাহলে কয় তারিখে? পরীক্ষার ডেট হলো 14/7/2026। সো আমাদের এক মাসের একটু বেশি সময় আছে। ঠিক আছে, যে যে দিনই দেখতেছেন না কেন, মোটামুটি আমাদের কাছে 1 মান্থ রাফলি আর কি সময় আছে। সো এখন আসি ভাই কেন আপনি ডিসিউ মিস দিবেন না। প্রথম কথা, ধরো তোমাকে বললাম ধরো তুমি জব করবা। সো জব করার জন্য বললাম যে তুমি কোথায় যাবা, জাপান যাবা নাকি ইউরোপ যাবা? তুমি বলবা কি ভাই, নো ডাউট ইউরোপ। ধরো আমি জাপান, ইউরোপ, আমেরিকার মধ্যে তিনটাতে বললাম, জাস্ট জব পার্সপেক্টিভ থেকে কি বলবো, আমেরিকা। কারণ কি, এরাই হলো জাপানের থেকে ইউরোপ কি বেশি তোমার এই জব ফিল্ড বা মার্কেট ফিল্ড কন্ট্রোল করে, ইউরোপের থেকেও বেশি কন্ট্রোল করে কি আমেরিকা। সো ইন টার্মস অফ বিজনেস বা ইন টার্মস অফ তোমার অকাপেশনের একদম পিনাকেল যদি বলো, তাহলে কি জাপানের থেকে বেটার ইউরোপ, ইউরোপের থেকে বেটার কি আমেরিকা। সো এটার অবস্থা হলো তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাথে হয়েছে। ধরো তুমি যদি ঢাকার বাইরের যে কোনো পাবলিকে পড়ো, ভেরি গুড, কোনো সমস্যা নেই। বাট আমরা ভার্সিটিতে কেন পড়ি? নলেজ তো এখন ভাই কোনো ক্রাইটেরিয়া হয়ই নাই। মেইন ক্রাইটেরিয়া কি, যে ভাই আমাদের একটা জব প্রফেশন চুজ করতে হবে। সো সেই প্রফেশনের যে ডাইমেনশনগুলো, সেটা কি তোমার এই ভার্সিটিগুলো থেকে আসে। আর বর্তমানে কি ম্যাক্সিমাম ছেলেপেলেরাই অন্তরপ্রেনার বা বিজনেস দেওয়ার চিন্তাই বেশি করে, রাদার দেন কারো আন্ডারে জব করবে। কারণ মানে সিচুয়েশন এরকম করে আর কি টার্ন ওভার খাচ্ছে, কিছু না কিছু বিজনেস করে সে ইনকাম করতে চায়। তো সেই ক্ষেত্রে তুমি আমাকে বলো যে ঢাকা বেটার নাকি ঢাকার বাইরে যে কোনো জায়গা বেটার? ঢাকা অবশ্যই। কারণ কি ঢাকায় তোমার কানেকশন ইজিলি বিল্ড আপ করা যাবে। ঢাকায় তুমি, কারণ কি সব ম্যাক্সিমাম বিজনেস পুরো বাংলাদেশের বিজনেস কন্ট্রোল হয় ঢাকা থেকে। সো কানেকশন তুমি ভালো পাবা, অপরচুনিটিস তুমি ভালো পাবা। আর থার্ড কথা ভাই, ঢাকায় টিউশন মার্কেট যথেষ্ট ভালো। ঠিক আছে, তুমি যদি একটু মানে যেখানেই পড়ো না কেন, একটু যদি বুদ্ধি খাটায়, যদি কোনোভাবে আন্টি কমিউনিটির একটা কন্ট্যাক্ট পেয়ে যাও, তাহলে এক কন্ট্যাক্ট থেকে আরেক কন্ট্যাক্টে একটা ভালো একটা টিউশন বেস করে তুমি 4 বছর করবো, আরামসে সাস্টেইন করতে পারবা। আর তারপরে কথা ভাই, তারপরে একটা ফ্যাক্টর কি, যে টাকা পয়সা তোমার লাগবে না, সোজা বাংলা ভাষা। ঠিক আছে, এখন অনেকে বলতে পারে ভাই এখানে তো সেশন জট আছে, আমি সেশন জটে পড়তে চাই না ভাই, এত
কি করবা? তুমি আগে বের হয়ে বেকার হওয়া আর 4-5 বছর বা 6 বছর যদি থাকো, তার মধ্যে একটা নিজের বিজনেস দাঁড় করানো ইটস আ হোল ডিফারেন্ট সিনারিও। আর বর্তমান জেনারেশনের এটাই অবস্থা হচ্ছে যে তারা গ্র্যাজুয়েশনের আগেই একটা বিজনেস দাঁড় করায় ফেলতেছে, আমি তো দেখতেছি। সো আমার এখন তো আসলে কি বুঝা গেছে ভাই কি কোনটা বেটার। বেটার ভাই অবশ্যই ঢাকা সেন্ট্রাল ভার্সিটি। কখন? এখন অনেকে বলতে পারবে আমার বাকি পাবলিকের টপ সাবজেক্ট আছে, সেটা তুমি একটু চিন্তা ভাবনা ক্যালকুলেশন করে দেখো, অনেকগুলো ফ্যাক্টর আছে যে তোমার বাসা ওখানে কিনা। বাট আদারওয়াইজ ইন এনি দ্যাট কেস যে ভাই কোনো একটা জায়গার একদম পিছনের সাবজেক্ট পাইছি, সেটা ফেলাই দিয়ে তুমি ঢাকা সেন্ট্রাল ভার্সিটিতে পড়ো, ঠিক আছে? কারণ দিন শেষে নিজের বিজনেস দাঁড় করায় ফেললে মানুষ তোমাকে এটাই জিজ্ঞেস করবে যে তুমি কি করো, কোথায় পড়ো। এটা টেম্পোরারি একটা আইডেন্টিটি, বাট কি করো সেটা ভাই তখন তোমার বাকি লাইফের বাকি পার্টটা তোমাকে সেরেই আর কি তোমার আইডেন্টিটিটা মেনটেন করবে, ঠিক আছে? সো আসলে কি বুঝা গেছে ভাই কেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি মিস দেওয়া যাবে না? একটাই কারণ, এটার স্ট্র্যাটেজিক লোকেশনের কারণে, ঠিক আছে? আর কোনো কারণ নেই। এবার আসি ভাই এক্সাম স্ট্রাকচারের কথাতে আসি। সায়েন্সের সিট আছে 4773টার মতো সিট। মার্ক ডিস্ট্রিবিউশনে যদি আমি কথাবার্তা বলি, তাহলে ভাই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা বা ইংলিশ, এখানে 4টার মধ্যে যেটা তোমার অপশনাল, ধরো ম্যাথ বায়োলজি অপশনাল, তাহলে বায়োলজির বদলে বাংলা অথবা ইংলিশ দাগাইতে হবে। মার্ক ডিস্ট্রিবিউশন কি? পজিশন টু 4 100। আর ভাই তোমার নেগেটিভ মার্কিং কি? 0.25, ঠিক আছে? একদম আমাদের গতানুগতিক যে অ্যাডমিশনের যে প্যাটার্ন, সেই প্যাটার্নে আর কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সায়েন্সের ক্ষেত্রে আর কি এটা রাখছে। আচ্ছা, তো মার্ক ডিস্ট্রিবিউশন বুঝছি যে অনেকে জানেই না একদম। তো এবার আমরা ধীরে ধীরে পরের প্যারামিটারগুলোতে যাবো, যে পরের প্যারামিটারগুলো কিভাবে কি করবা। আচ্ছা, জানি ভাই ভিডিওটা দেখতে একদম ভালো লাগতেছে না। আবার ভাই আপনি অ্যাডমিশনে পড়া শুরু করতে বলতেছেন, ঠিক আছে? ভিতরের মধ্যে একটা পেইন হচ্ছে ভাই, মেন্টাল আবার একটা স্ট্রেস হয়ে গেল, আবার সে ডিপ্রেশনের সাইকেল শুরু হয়ে গেছে। আমি তোমার পেইন পুরোপুরি বুঝি। আমি তোমার জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। প্রতিটা ভার্সিটিতে আমি দেখছি তোমাদের কমেন্টগুলো, তোমাদের সাথে কমিউনিকেট করছি, তোমাদের সাথে লাইভ ক্লাস নিছি। আমি জানি যে একটা অ্যাডমিশন মানে আবার একটা মেন্টাল প্রেসার, আবার একটা মেন্টাল প্রেশার, আবার একটা মেন্টাল স্ট্রেস। আমি নিজেও তোমার এই লাস্ট 1 মান্থ ধরে অনলাইনে ছিলাম না বললেই চলে। আমার ব্যাচগুলো তোমার সেকেন্ড টাইমে অনেকে দেখছো, তোমাদের ক্লাসও নিতে পারিনি। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, পারলে ক্ষমা করে দিও। এই মাস থেকে আবার আবার ভাই স্টার্ট করবো। ফ্যামিলি অনেকগুলো ইস্যুস ছিল, এসি নষ্ট হয়ে গেছিলো, মানে মেলা ইস্যুস একসাথে পড়ছে। সো লাইফ আনসার্টিন। সো এখন তোমাদের আমি যদি একটু পাস্টে যাই, তোমাদের যে অ্যাডমিশন যখন হয়েছিল 1 মাসে এতগুলো ভার্সিটি হয়েছে, হইতে পারে ওখানে অনেক অসুস্থ ছিল, হইতে পারে অনেকে ফ্যামিলি কোনো প্রবলেমে পড়েছিল। সো এইটার কারণে তোমার প্রিপারেশনটা ভালো হয়নি, যার কারণে একটাতে না হওয়ার কারণে বাকিগুলোতেও হয়নি। সো এটা নিয়ে কোনো প্যারা নাই। আমি আর তুমি একই ফুটে আছে, হয়তো বা আমাদের কনটেক্সট আলাদা আলাদা। তোমার ক্ষেত্রে হয়তো বা একাডেমিক, আমার ক্ষেত্রে হয়তো বা সেটা ফ্যামিলি। বাট মেইন প্রবলেম কি ভাই, একটা প্রবলেমের মধ্যে আমরা ছিলাম, অ্যাজ এ বড় ভাই হিসেবে কথা বলতেছি। সো এখন এখান থেকে কিভাবে ওভারকাম করব, কিভাবে ধীরে ধীরে আবার পড়াশোনার মধ্যে ব্যাক আনবো, সেই পুরো সিস্টেমটা আমি তোমাকে গুছাই দেবো। তোমাকে এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। তুমি শুধু আমার হাত ধরবা, আমার উপর পুরো ভরসা রাখবা, তাইলেই হবে। আর কিচ্ছু এদিক ওদিক ডানে বামে চিন্তা করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, এইবার আসো ভাই লাস্ট চান্স। কাদের জন্য ভাই লাস্ট চান্স? অবশ্যই ভাই আমার কি এইচএসসি 24 ব্যাচের জন্য, ঠিক আছে? প্রিয় এইচএসসি 24 ব্যাচ, আপনারা আমার সেই ফিজিক্সের বোর্ড এক্সামের সময় আমার মনে আছে সিকিউ এমসিকিউ ক্লাস ধরে দেখছিলেন। আপনাদের দিয়ে আমি প্রথম পপুলার হয়েছি, ঠিক আছে? সো আপনাদের কথা আমার আজীবন মনে থাকবে, ঠিক আছে? 24 ব্যাচের কথা স্পেশালি। আপনাদের ভাই এটা আবার সেকেন্ড টাইম চান্স ছিল, আর যেহেতু অ্যাডমিশন এবার একটা পুরো ব্লান্ডার রুটিনে নিছে, যার কারণে আপনারা অনেকেই চান্স পান নাই। সো এখন আপনার জন্য লাস্ট, এটা পাবলিক নাকি প্রাইভেট? কথা আসতে পারে ভাইয়া যে আমার ফ্যামিলি যারা টাকা আছে তারা প্রাইভেটে পুরো কোনো সমস্যা নাই। ভাই আমার ফ্যামিলি একদম মার্জিনালাইজ সিচুয়েশন, হয়তো আমার বাবা 60,000 টাকা, হয়তো বাবাকে যদি আমি প্রেশার দিই তাহলে সে আমার জন্য মাসে 20,000 টাকা জমায় জমায় করতে পারবে। সেই ক্ষেত্রে আমি প্রাইভেটে যাবো কি না? আমি বলবো যে না, যেও না। কারণ কি, ওই যে কয়েকদিন আগে কোন এক মন্ত্রী একটা ফেমাস কথা শুনছিল না, যে সিএসসি ইজ কি ফ্রি ডিগ্রি। সো উনি ওইটা দেখা যায় বুঝাইছে যে আসলে এখন ডিগ্রির আসলে অতটা ভ্যালু আছে বলতেছি না নাই, বাট ডিগ্রি ভ্যালুটা দিন দিন আরো কমবে। কারণ কি, মানুষ বিজনেসে বেশি সুইচ হচ্ছে। তুমি যদি সিএসসি বিবিএ বা তোমার যে কোনো পছন্দের জিনিস শিখতে চাও, ওটা তুমি ইভেনচুয়ালি আজকে যে পরিমাণ রিসার্চ তুমি শিখে নিবাই, জব ফিল্ডে নিজেকে তুমি এক্সপার্ট করে ফেলবাই। জাস্ট তোমার নিজের ইচ্ছা লাগবে। ইনস্টিটিউশন ডাজেন্ট ম্যাটার টু মাচ, বর্তমানে টু মাচ না। এটা যত দিন যাবে এই জিনিসটা আরো কমতে থাকবে। কথা বুঝতে পারছো? সো আমি যেটা বলতে চাচ্ছি যে ভাই 24 ব্যাচ, টাকার যদি একটু ইস্যুসও থাকে, কোনো চিন্তা ভাবনা না করে তুমি ডিসি প্রিপারেশন নাও। কারণ কি ভাই, একটা ভার্সিটিতে যে আমাকে আমার প্রফেশনাল লাইফ গুছাইতে হবে। ভার্সিটি মানে কি, একের সাথে তোমার পড়াশোনা তো অবশ্যই, এবং এর থেকেও মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হলো নিজের প্রফেশনাল লাইফটাকে আমরা ভার্সিটিতে গুছাই। কারণ পৃথিবীতে সাস্টেইন করতে হলে আল্লাহ তাআলা যেহেতু পাঠাইছে, নিজের রিজিকের তো একটা ব্যবস্থা করতে হবে, সেই ব্যবস্থাটা আমরা ভার্সিটিতে যেয়ে করি। সো 24 ব্যাচ নো ডাউট ডিসিউ ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ। আচ্ছা, স্মার্ট বুক ভাই কাদের জন্য হবে? এইচএসসি 25-এর জন্য হবে। কেন? অনেকে বলতে ভাই আমরা তো অলরেডি সেকেন্ড টাইম প্রিপারেশন নিছি।
সো আমি কি এখানে এক্সট্রা সেন্ট্রাল ভার্সিটির টাইম দিব কিনা? অত এক্সট্রা টাইম দেওয়া লাগবে না, কি করবা আমি বলে দিচ্ছি, বাট অবশ্যই এটা একটা ভালো মুভ হবে। কেন? ধরো আমি একটা এক্সাম্পল দিই। ধরো একটা স্টুডেন্টের নাম ধরো হলো রাফি। এখন ধরো রাফি প্রথমবার পরীক্ষা দিল, কোনো একটা কারণে ধরো তার পরীক্ষাগুলো খারাপ হয়ে গেছে, সে ব্লান্ডার করে ফেলছে। সে চিন্তা করলো যে আচ্ছা, এই যে যে সেন্ট্রাল ভার্সিটি, এখানে এখন কারা পরীক্ষা দিবে বলতো? আসলেই বলতো কারা এখন পরীক্ষা দিবে? উইক তো বলবো না, মানে যারা কোনো কারণে পড়াশোনা ঠিকভাবে করে নাই, সেই পার্সেন্টেজই খুবই বেশি, খুবই, মানে প্রায় বলতে পারো নিয়ার টু 100%, যারা পড়াশোনা করে নাই বললেই চলে। সো ও চিন্তা করবে যেহেতু আমি প্রেসারে ব্লান্ডার করছি, কেননা পরীক্ষাটা দিই। পরীক্ষাটা দিতে দুইটা সুবিধা, এক যদি চান্স পাই কনফিডেন্স আসবে যে একটা পাবলিক সিকিউর হয়ে গেছে, আল্লাহ না করুক সবচেয়ে খারাপ সিচুয়েশন হলে এখানে তো আমি কন্টিনিউ করতেই পারবো। আর তুমি জানো সেন্ট্রাল ভার্সিটিতে পড়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণ লিভারেজ থাকে, ক্লাস অ্যাটেন্ডেন্সের প্যারা নাই, হ্যান ত্যান নাই, জাস্ট পরীক্ষাগুলো দিলেই হয়, ঠিক আছে? আচ্ছা, এটা তো একটা ফ্যাক্টর গেল। আর সেকেন্ড ফ্যাক্টরটা বাসায় বাবা মাকে বুঝ দিতে পারবে, যাই হোক বুঝাই দিতে পারবা যে বাবা দেখো এই 7 কলেজেও এত মানুষজন অ্যাপ্লাই করছে, এবার দেখবো অনেক অ্যাপ্লাই করছে, তো সেই অ্যাপ্লাইয়ের মধ্যেও আমি চান্স পেয়ে গেছি, তো তারাও একটা কনফিডেন্স পাবে। কথা বুঝতে পারছো? সো তোমাদেরকে বলবো এইচএসসি 25 ব্যাচ অবশ্যই পরীক্ষা দাও, পরীক্ষা মিস দিও না, 800 টাকার জন্য পরীক্ষাটা মিস দিও না, লাগলে কারো কাছ থেকে টাকা ধার নিয়ে হলেও পরীক্ষাটা দাও। এইবার আসো মেইন পয়েন্টে। ভাইয়া 1 মাসের প্রপার আমি রোড ম্যাপ বলবো, কিসের পর কি করবা না করবা, কোন ভুলগুলো করা যাবে কোনগুলো করা যাবে না, এভরিথিং ইন ডিটেইলে বলবো। খুবই মনোযোগ দিয়ে ভিডিওর এই পোর্শন থেকে দেখা শুরু করো। তোমাদের আমি 2টা ফেজে পুরো প্রিপারেশনটা আমি ভাগ করছিলাম। ব্যাচে যখন শুরুতে অনেকে যুক্ত আসো, তারা যদি একটু রিকল করতে পারো যে ফেজ 1-এ আমি তোমাদের ঈদের আগ পর্যন্ত চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা নিয়েছিলাম। সব জায়গাতে আমি দেখছি ঢাকা সেন্ট্রাল ভার্সিটির জন্য পরীক্ষাই দেওয়া হয়েছিল। এইবার আসে ফেজ 2। আমি জানি তোমরা অলরেডি এক্সাইটেড হওয়া শুরু করছো, আমার ব্যাচে পুরো কমেন্ট সেকশন ভরে গেছে, আমার ইনবক্সেও দেখলাম ভাই একই কমেন্ট, বলো তো কি নাম আশা রাখি বলা লাগবে না, যা ছাড়া বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষা দিতেই বসে না, সেটা কি বলতো? ম্যারাথন। সো এইবার আসবে আমাদের ফেজ 2, যেটার মাধ্যমে আমাদের প্রিপারেশন একদম সলিড করে পরীক্ষা দিতে বসবো, একদম কনফিডেন্সের সাথে বসবো, এবং ইনশাল্লাহ আল্লাহ যদি চায় একটা চান্স পেয়ে দেখাবো। প্রথম সপ্তাহ ধরো আমি 10 তারিখ থেকে ধরতেছি, 10 থেকে 16 জুন এখানে তোমাদের ম্যারাথনগুলো আমি শেষ করব। 13 তারিখে ফিজিক্স ম্যারাথন, 15 তারিখে কেমিস্ট্রি ম্যারাথন, 17 তারিখে ম্যাথ ম্যারাথন। 3টা সাবজেক্টে আমি তোমাদের পড়াই। এখানে 3টা আমি তোমাকে একদম কি করবো এই ম্যারাথনগুলোতে, যে 7টা কলেজের নাম বললাম তাদের প্রিভিয়াস যত কোশ্চেন আছে সবগুলো আমরা সলভ করে ফেলবো। তাহলে কোশ্চেন সম্পর্কে আইডিয়া তোমার ডান, কারণ সেন্ট্রাল ভার্সিটি থেকে 96%-এর উপরেই সেই কোশ্চেনগুলোই আসবে, অ্যাজ ইট ইজ আসবে, দেখবা চেঞ্জও করে নাই। তো সেই ক্ষেত্রে তুমি যদি ম্যারাথনগুলো করো তাহলে তোমার পুরো প্রশ্নের মানে পুরো কোশ্চেন পুরো লিক হয়ে গেছে। তুমি পরীক্ষার হলে যে দেখে বলবা যে ভাই কোশ্চেন লিক হয়েছে, পেপার আউট হয়ে গেছে, কারণ এটাই হবে। ঢাকা সেন্ট্রাল ভার্সিটি কোথা থেকে কোশ্চেন করবে? তার 7 কলেজ থেকেই কোশ্চেন করবে। আর আরও মজার কথা হবে, 7 কলেজের কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড, এটা খুবই লো স্ট্যান্ডার্ড বলতে কি, তুমি যদি সব কিছু টাচ করে যাও, তোমার যদি মিনিমাল কনসেপচুয়াল আইডিয়া থাকে তাও হবে। মানে 1 মাসে এইটার যদি কেউ প্রিপারেশন সত্যিকার অর্থে নেয়, ও যদি চান্স না পায় তাহলে এটা বিশ্বাস করাটা একটু কঠিন। তুমি 1 মাস প্রিপারেশন নিলে ইজিলি চান্স পাবা, ইজিলি। যে কোনো ভার্সিটির থেকে এটার প্রিপারেশন সবচেয়ে সোজা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো উইক নাম্বার 2। এখান থেকে তুমি ম্যারাথনগুলো তো শেষ করলা, ম্যারাথনগুলো কাজ কি? জাস্ট ক্লাস করা, পরের দিন রিভিশন দেওয়া, কেমিস্ট্রি ক্লাস করা, পরের দিন কেমিস্ট্রি রিভিশন দেওয়া, ম্যাথ ক্লাস করা, ম্যাথের রিভিশন দেওয়া। যদি মাঝখানে তোমার মনে চায় হ্যাঁ আগের যে ঈদের আগে যে পরীক্ষাগুলো দিব চ্যাপ্টার ওয়াইজ দিতে পারো, কোনো সমস্যা নেই, এক্সেস তোমরা পাবাই। উইক নাম্বার 2-তে আমরা কি করবা? 17 থেকে 23 তারিখে বেশি বেশি কোশ্চেন প্র্যাকটিস করবো। এখানে যে যে সমস্যাগুলো যদি থাকে সেই কোশ্চেন প্র্যাকটিস করবা। যদি মনে হয় আমাকে আরও কোশ্চেন প্র্যাকটিস করার জন্য দেন, তাহলে আমি তোমাকে সেকেন্ড উইকে আমার আগের যে ভার্সিটি ম্যারাথনগুলো সেগুলো দিয়ে দিব, সেখান থেকে তুমি কিছু প্র্যাকটিস করলো। যেমন আমি বলি জগন্নাথ ভার্সিটি প্র্যাকটিস করতে পারো, চবি প্র্যাকটিস করতে পারো, এগুলো একটু রিলেটিভলি একটু সোজা, বেশি কঠিন প্র্যাকটিস করতে জানো। যেমন রাজশাহী, এটা কোনো দরকার নেই, বুয়েট স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, ওইগুলো লাগবে না। সো ইজি ভার্সিটিগুলো আরও একটু প্র্যাকটিস করলে কনসেপচুয়াল আইডিয়া আরেকটু বাড়লো। তারপর কি 7 কলেজের কোশ্চেন ব্যাংক শেষ করলা, পিডিএফ আমি তোমাকে দিয়ে দিব। আর হলো ভাই তোমার অপশনাল সাবজেক্টে ফোকাস করবো, যেমন 4টা সাবজেক্ট তাই না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, যেটা তোমার দুর্বল ওটাতে একটু বেশি ফোকাস করলো। যেমন কেউ ম্যাথ পারে না, কেউ বায়োলজি পারে না, অনেকেই থাকে ভাই ম্যাথ একদমই পারি না, অ্যান্সার করবো কিনা, ম্যাথে সময় দিবা, ঠিক আছে? যদি বলো ভাই ম্যাথের আমি আরও একটু কনসেপচুয়াল আইডিয়া নিতে চাই, তাহলে আমি তোমাকে ক্লাস দিয়ে দেবো। যেমন টপ 50 আছে আমাদের, টপ 50 ম্যাথ ম্যারাথন আছে, সেখান থেকে তুমি ম্যাথটা ডিটেলসে বুঝলা, প্রায় 20 থেকে 24 ঘন্টার মতো ক্লাস আছে, সেখান থেকে বুঝে নিতে পারো। কথা বুঝতে পারছো? সো সেকেন্ড উইক যাবে আমাদের এই ফেজটাতে, দেখো একদম ক্লিয়ার, মানে কনফিউজ হওয়া যাবে না কিভাবে প্রিপারেশন নেবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে ব্রেইনে, বুঝতে পারছেন? আচ্ছা,
উইক নাম্বার 3-এ কি করবেন, 24 থেকে 30 জন পরীক্ষা দিবেন এবং আপনার দুর্বল টপিকগুলো নিয়ে আলোচনা করবেন। এখানে কি করবেন, এই যে ঈদের আগে যে পরীক্ষা হয়েছে, ঈদের পর যে পরীক্ষা হয়েছে, চ্যাপ্টার ওয়াইজ মানে 2-3টা চ্যাপ্টার নিয়ে যে পরীক্ষা হয়েছে সবগুলা ক্লিয়ার করবেন। এখানে শুধু পরীক্ষা 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 আর পরীক্ষা। দেখেন মেইন সমস্যা হলো আপনারা পারেন কিন্তু পরীক্ষা হলে করে দিয়ে আসতে পারেন না, একটুর জন্য থেমে যান। কথা ভুল বলছি না ঠিক আর রাইট বলছি না, রাইট বলছেন, এটাই তো হয়। কারণ কি প্রতিবার মনে হবে আরেকটু প্র্যাকটিস আরেকটু প্র্যাকটিস, সে ভাই প্র্যাকটিসের তো কোনো শেষ নাই, বাট পরীক্ষা দিয়ে দিয়ে এটা বাড়াইতে হয়, কনফিডেন্স বাড়াইতে হয়। আসলে সমস্যা হলো কনফিডেন্সে, পরীক্ষা বেশি দাও নেই। তো আমরা থার্ড উইকে কি করবো, প্রচুর পরীক্ষা দেবো, তোমাদের প্রায় অনেক পরীক্ষা বুঝছো, প্রায় 60-70টা তো পরীক্ষা আছে, এত পরীক্ষা আসলে লাগেও না, বাট ট্রাই করবা সবগুলো কভার করার, বুঝছো। 4 নম্বর উইকে আসি, একদম দ্য লাস্ট ফেজ। আচ্ছা এখানে মানে 1 থেকে 14 হয়ে গেছে তাই না, যাই হোক একই কথা, 4 নম্বর বা 5 নম্বর সপ্তাহে একই কথা। সেখানে তুমি করবা কি, ফুল এক্সাম দিবা, লাস্টের 14 দিন ফুল এক্সাম দিবা, সাথে নেগেটিভ মার্কিংটা কন্ট্রোল করবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। দেখো ভাই, নেগেটিভ যদি কন্ট্রোল না করতে পারো তাহলে ভাই প্রচুর পরিমাণ স্টুডেন্টের পরীক্ষাতে চান্স হয় না একটা কারণে, সেটা কি নেগেটিভ মার্কিং সে কন্ট্রোল করতে পারে না। পরীক্ষা দিয়ে এসে প্রতিবার শোনা যায়, ইস এটা ভুল করে আসছে। সো লাস্ট উইকে স্ট্রিক্টলি ফোকাস অন নেগেটিভ মার্কিং। লাগলে একটা পরীক্ষা 1000বার দাও, 1000বার বলতে ধরো একই মডেল টেস্ট, ফুল যে মডেল টেস্ট নেবে 100 মার্কের, একই প্রশ্নে 5-6 বার পরীক্ষা দাও। নেগেটিভ মার্কিং একদম জিরো না হওয়া পর্যন্ত একই প্রশ্নে পরীক্ষা দিতেই থাকো, এভাবেই নেগেটিভ মার্কিং করে। নেগেটিভ মার্কিং কমানো হলো আসলে পরীক্ষাকে একটা জেদ হিসেবে নেওয়া, যে পরীক্ষা আমার নেগেটিভ মার্কিং কেন হবে, আমি এক প্রশ্নে 5 বার লাগলে পরীক্ষা দেবো, কিন্তু নেগেটিভ মার্কিং আমি হইতে দিব না। বুঝে গেছে, লাস্ট সপ্তাহে বা লাস্ট 2 দিনে আমাদের ফোকাস থাকবে কি নেগেটিভ মার্কিং একটাও আমরা করবো না। এবং শিওর 40 এই 1 থেকে 4 তারিখের মধ্যে, যেহেতু এখানে তোমার 26-এরও পরীক্ষা থাকবে, সো আমি ট্রাই করবো ওদের মানে শুরুর দিকেই আর কি তোমাদের শেষ একটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলে যেটা রিভিশন ক্লাস হয়, সেই রিভিশন ক্লাসটা নিয়ে তোমাদেরকে আর কি বিদায় জানাই দেওয়ার কথা, বুঝতে পারছো। তো একদম লাস্ট পর্যন্ত থাকবো, টেনশন নিও না, পুরা 1 মাসে আমি আগা থেকে গোড়া পর্যন্ত তোমাদের সাথে থাকবো, ঠিক আছে। সো নো টেনশন। এখন ভাই কথা হলো, এই যে পুরা যে এক্সামের যে সিস্টেমটা আপনি বললেন, এটা ভাই আমরা কিভাবে পাবো। দেখেন আপনাদের ভাই কোর্সের প্রাইস ছিল 500 টাকা, বাট আপনি জানেন আমার ম্যারাথনের প্রাইস সবসময় কম হয়। তার একটাই কারণ হলো বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ভর্তি হয় এবং সবাই যাতে ভর্তি হতে পারে, এই জন্য এই দামটা একদম মানে নাই বললেই চলে একটা দামে রাখা হয়। সো ভাই সবাই জানেন ভর্তি কীভাবে হয়, তাও আরেকবার বলতেছি। এই যে ভাই আমাদের সেই ওই ঐতিহাসিক নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01521715875, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 85 টাকা সেন্ড মানি করবেন। বিকাশে করা যাবে, নগদে করা যাবে, রকেটে করা যাবে। করার পর স্ক্রিনশটটা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দিলে আপনাকে ভাই যত তাড়াতাড়ি পারা যায় অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে। নাম্বারটা আসলে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি চাইলে আপনাদেরকে আরেকটু ফোকাস করে দিতে পারি, হ্যাঁ আচ্ছা এই দেখেন এখন একদম ক্লিয়ার দেখা যাচ্ছে নাম্বারটা। ওকে, স্ক্রিনশট নিয়ে নেন, ভিডিও শেষ হলে ভর্তি হয়ে নিন। আচ্ছা কী কী দেওয়া থাকবে ব্যাচে, ম্যারাথন পাবেন, আগের ম্যারাথন দিয়ে দিব, আর হলো নোট থাকবে আর পরীক্ষা থাকবে, ঠিক আছে। একই ফিচার, নতুন করে কি বলবো। আচ্ছা কেউ যদি একদমই নতুন থাকেন, আগে কোনোদিন আমাকে দেখেন নাই, তারা হয়তো বা বলতে পারেন ভাই কেন এটা কাজ করবে, কারণ ভাই এটাই চান্স ফর সিস্টেম। আমি প্রায় 4 বছর ধরে পড়াচ্ছি, সো আমি দেখে আসছি 3 থেকে 4 বছর, সো আমি দেখে আসছি অনলাইনের ক্ষেত্রে চান্স ফর দিস ইজ দ্য সিস্টেম। লাস্টের 1 মাসে তোমাকে যদি কেউ বলে ক্লাস করতে হবে কি ম্যারাথন, একদম সোজা কথায় ম্যারাথন আমি বাংলাদেশে প্রথম মানে একদম পপুলার লেভেলে আর কি আনছি। এর আগে কেউ পপুলার লেভেলে বাংলাদেশে ম্যারাথন আনে নাই। এবং ভার্সিটির ক্ষেত্রে ম্যারাথনগুলো খুবই এফেক্টিভ, মানে এরা হলো একদম থাকে না আলাদিনের চিরাগের মতো। এই একটা ম্যারাথন তোমার প্রতিটা, কারণ ভার্সিটিতে পড়া অনেক, প্রতিটা পড়া একদম কম কথাই নিয়ে আসে। এবং দেখবে এখন কিন্তু অনেক ম্যারাথন, এখন দেখবো ম্যারাথনের অনেকে ম্যারাথন দেয়, বাট ম্যারাথন প্রথম কে আনছিল তুমি যদি একটু সার্চ দাও, তুমি যদি একটু হিস্টোরিক দেখো, প্রথম বাংলাদেশে ম্যারাথন আনছিলাম আমি। সো সিস্টেম খুবই সিম্পল, ম্যারাথন দেখবা, নিজে প্র্যাকটিস করবা এবং নিজে এক্সাম দিবা। এই 3টা ম্যারাথন, নিজে প্র্যাকটিস, এক্সাম, ম্যারাথন, নিজে প্র্যাকটিস, এক্সাম, দ্যাটস ইট। এভাবেই মানুষজন লাস্টের 1 মাসে চান্স পায়, ঠিক আছে। দিস ইজ দ্য ওয়ে। সো আশা রাখি কারো মনে কোশ্চেন নেই কেন কাজ করবে। হ্যাঁ কাজ করছে, হাজার হাজার স্টুডেন্ট চান্স পেয়েছে, এটা মানে লাখ হয়ে যাবে সংখ্যাটা যদি আমি 2-3 ব্যাচ মিলাই। সো কাজ করে, এই জন্যই কাজ করে। এটা একদম থাকে না, একদম প্রুফ, সাইন্টিফিক্যালি প্রুভেন হয়ে গেছে এই ম্যারাথনের জিনিসটা। আচ্ছা সো এইবার আসেন, যেহেতু আপনাদের এখন একটু মেন্টালি আপনার একটু ডিজেবল অবস্থাতে আছেন, ডিজেবল তো বলতে, ডিজেবল মানে তো পাগল না, তোরা পাগল না ভাই, মানে মেন্টালি একটু ডাউন অবস্থায় আছে, তো সেই জন্য আমার আর আপনার জন্য আমি কোরআনের কিছু আয়াত নিয়ে আসছি, ঠিক আছে। সব ভিডিওতেই থাকে, এই ভিডিওতেও আছে, ঠিক আছে। তো শুরু করি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা এই মানে কোরআনের এই লাইনটা পড়েন না এমন কেউ নাই, ঠিক আছে। তারপর আমি আরেকবার বলতেছি,
নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, হ্যাঁ অবশ্যই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আচ্ছা, সো আমি যদি এটা একটু দেখি যে এখানে যে কষ্ট ওয়ার্ডটা আছে এটা অ্যারাবিক ওয়ার্ড থেকে যদি আনি, এটা আসছে আল উসুর থেকে, আর স্বস্তি ওয়ার্ডটা আসছে তোমার ইউসুর থেকে। তো এটার তুমি যদি একটু মানে আমাদের যেমন ইংলিশে ভার্ব আছে, সো অ্যারাবিকেরও তো ভার্ব আছে। তো তুমি যদি এখানে একটু ভার্বের দিকে যদি একটু তাকাও, সে আল আল উসুর যে ওয়ার্ডটা এটা দ্বারা বোঝাচ্ছে একটা কষ্ট, বা মানে অনেক স্কলাররা আর কি এভাবে আর কি তাফসিরটা করছে যে কষ্ট বলতে কি কম কষ্টের কথা বলতেছে। দেখো আমাদের যে এটা সিম্পল ভাষায় বুঝি, ধরো দুনিয়াতে পাঠাইছে কেন আল্লাহ তাআলা টেস্টের জন্য, কষ্ট আসবে এটা অবধারিত, ঠিক আছে, একটা মুমিন বান্দার কষ্ট, এটা আর একটা কোরআনের আয়াত আছে, সেটা কি তোমার সম্পদে আসে, পরিবারে আসে, আর স্বাস্থ্যে আসে, তিনটা হলো জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কন্টিনিউয়াসলি টেস্ট করে। কিন্তু এটা রিওয়ার্ডটা আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবে, যেমন একটা কোরআনের আয়াত শুনছো যে ধৈর্যশীলদের, নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য আছে কি লিমিটলেস রিওয়ার্ড, তাই না, হিসাব ছাড়াই তারা কি সেটার ব্যাক পাবে। তার মানে এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। এটা দুনিয়ার ক্ষেত্রেও একই জিনিস, এটা দুনিয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তুমি যে স্ট্রাগলগুলোতে যাচ্ছ, তুমি কেন পড়াশোনা করতেছো, কেন রাতের পর রাত জাগতেছো, কারণ তোমার ইন্টেনশনটা একদম ফিক্সড যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি। কিভাবে? আল্লাহ তাআলা আমাদের একটা মা বাবা দিছে, আমাদের পরিবার দিছে, সেই পরিবারের জন্য আমাকে উপার্জন করতে হবে, রিজিকের ব্যবস্থা করতে হবে, সেটার জন্য আমাকে ক্যাপেবল হতে হবে। ক্যাপেবলের জন্যই তো তুমি অ্যাডমিশন টেস্ট দিচ্ছ, একদম ফিক্সড গোল। এইটার রিওয়ার্ড তুমি কি পাবা? অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ যদি চায় দুনিয়াতেই পাবা। আর যদি তুমি দুনিয়াতে না পাও, ধরো তুমি সেন্ট্রাল ভার্সিটিতে যা চান্স পাইলা না, তাহলে এটা রিওয়ার্ড কি তুমি আখিরাতে পাবা, তাই না? লাইফ তো কি, লাইফ মানে কি, লাইফ মানে হলো এরকম ডুক 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 ডুক, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। বাট একটা মুমিন ব্যক্তি আপ ডাউনেও নিজেকে হ্যান্ডেল করতে পারে, ঝড়ের মধ্যেও তার নৌকা ডুবে যায় না, ভালো সময়ও তার নৌকা বেশি জোরে যায় না, সে সবসময় গ্রাউন্ডেড থাকে। ভালো সময় হলেও বলে কি আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, আর যখন ডাউন ফেজে থাকে তখন আল্লাহর কাছে কি ধৈর্য চায়। কারণ কি সে জানে যে এই দুনিয়াটা কি টেম্পোরারি গ্রাউন্ড, মরতে তো সবাইকে একদিন হবেই। সো সেখানে আমাদের কি আমরা এই রিওয়ার্ডটা পাবো কি আখিরাতে যে ইনশাআল্লাহ, ঠিক আছে। সো ব্যাপারটা হলো যে এটাই, যে একদম টেনশন করবো না ভাই কষ্ট আমরা রেজাল্ট পাবো কি পাবো না, আমি তোমাকে একদম ক্লিয়ার বলে দিচ্ছি আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজটা দিচ্ছে আইদার দুনিয়ায় পাবা না হলে আখিরাতে পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে। সো এটা নিয়ে একদম টেনশন করবো না, নিজের বেস্টটা দাও। আর আরেকটা হাদিস, সেটা বলছে যে শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও আল্লাহর কাছে বেশি প্রিয়, যা তোমার উপকার করে আর তার প্রতি আগ্রহী হও, আল্লাহ সাহায্য চাও এবং দুর্বল হয়ে পড়ো না। ফার্স্ট লাইনটা কি বুঝাইছে? আমাদেরকে কেপেবল হইতে হবে, সোজা কথায়। আমি কেপেবল না ভাই, আমার সিচুয়েশন হার্ড তাই আমি কিছু করি না, এটা আসলে কেমন কথা হয়ে গেল, ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিন্তু ক্লিয়ারলি বলছে যে তোমাকে স্ট্রেংথফুল পজিশনে যেতে হবে। এবং সেকেন্ড লাইনটাতে কি বলছে? যা তোমার উপকার করে তার প্রতি আগ্রহ হও, এমন ম্যাটেরিয়ালস নাও, এমন ক্লাস নাও, লাইফে এমন এলিমেন্ট বা এমন বন্ধু বান্ধবদেরকে চুজ করো যারা তোমার লাইফে সাহায্য করে, লাইফের বাধাগুলো অতিক্রম করে দিয়ে যায়, এবং আল্লাহর কাছে সাহায্য চাও, একদম মাস্ট কন্ডিশন। এবং থার্ড পয়েন্টটা বলছে দুর্বল হয়ে পড়ো না, ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে এটা, তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছে, উনি তো ওহী দ্বারা পরিচালিত ছিল, কোনো জিনিসই তো তিনি নিজের ইচ্ছায় করতেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বারা ডাইরেক্টেড। সো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মেসেজটা দিচ্ছে, সেই মেসেজটা কি যে দুর্বল হওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, আর একটা এক্সাম্পলে যাওয়ার আগে আমরা একটু শর্টলি, যেহেতু অনেক দিন পর কথা হচ্ছে তাই একটু বেশি কথা বলতেছি, ঠিক আছে। এক্সাম্পলটা হলো তোমার খালিদ ইবনে ওয়ালিদের। তো খালিদ ইবনে ওয়ালিদের একটা টাইটেল আছে, তাই না, সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে কি? আল্লাহ তাআলার তলোয়ার। তো উনি আগে কি ছিল? উনি আগে ছিল মুশরিক, তাই না। ওহুদের যুদ্ধে মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল কার জন্য? এই খালিদ ইবনে ওয়ালিদের জন্যই, কিন্তু তার জন্যই কিন্তু হয়েছিল। যখন নবীজির কমান্ড তারা মানে নাই, পাহাড় থেকে যখন তীরন্দাজরা নেমে গেছিল, তখন তিনি ঘোড়া নিয়ে পাহাড়ের পিছন দিয়ে মুসলমানদের উপর অ্যাটাক করছিল, ঠিক আছে। যদিও ওই যুদ্ধটা কাইন্ড অফ লাইক ড্র একটা সিচুয়েশন হয়েছিল, কিন্তু মুসলমানদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপর কি তারপর ইসলাম ধর্ম গ্রহণ করেন, এবং তারপরে মুতার যুদ্ধে 3টা কমান্ডার মারা যায়। তারপরে এবার চতুর্থবারে নমিনেটেড হয় খালিদ ইবনে ওয়ালিদ। সেই যুদ্ধে তার তলোয়ার 9বার ভেঙে যায়, যার কারণে তারপরও সে হার মানে না, লড়তেই থাকে লড়তেই থাকে লড়তেই থাকে। এখন কেন সাহাবীদের ক্ষেত্রে তুমি দেখবা যে তারা আগে ঈমান আনছিল, তারপরে দিন গ্রহণ করছিল। সো আমি তোমাকে বলতেছি যে লাইফের যে কোনো প্রবলেম হোক, পড়াশোনা থেকে শুরু করে এনি টাইপ অফ প্রবলেমে ইমানটা সলিডিফাই করতে হবে। ভাইয়া বলবা ইমান কিভাবে সলিডিফাই হয়? ইমান সলিডিফাই হয় যখন তুমি কোরআন হাদিস নিয়ে একটু বসে বিভিন্ন স্কলাররা কি বলছে, বিভিন্ন ধরনের বই থেকে আন্ডারস্ট্যান্ডিং নেওয়ার চেষ্টা করো। ভাই এখন এআই আছে, বই আছে, সোর্স আছে, কোনো কিচ্ছুর অভাব নাই। তুমি পৃথিবীর যে কোনো ভালো ভালো স্কলারদের বই পড়তে পারো, ঠিক আছে। তো সেগুলো স্টাডি করো, দিনে 1 ঘন্টা সময় রাখো, তাহলে হবে কি তোমার লাইফের বেসটা স্ট্রং হবে। কারণ ভিত্তি যদি নড়বড়ে হয়, তুমি যতই কষ্ট করো মিনিং পাবা না, ঠিক আছে। সো এটা একদম মাস্ট। কথাগুলো কেন বলতেছি, খুবই মাস্ট একটা কন্ডিশন। সো
খালিদ ইবনে ওয়ালিদের এক্সাম্পলটা কেন আনলাম? যাতে আমরা সবাই নিজেদের লাইফে খালিদ ইবনে ওয়ালিদ হতে পারি, তলোয়ারের মতো দাঁড়ায় থাকতে পারি। যতবারই আমাদেরকে ভাঙা হোক না কেন, আমরা আবার ফাইট করবো ইনশাল্লাহ, আল্লাহ তালা আমাদের সাহায্য করবে। ঠিক আছে, এখানে একটা ফেমাস লাইন বলছে, সেই লাইনটা কি? মুফতি মেইন, যে আল্লাহ ডাজ নট ক্লোজ ওয়ান ডোর উইথাউট ওপেনিং আনাদার, বাট সামটাইমস হি লকস দ্য ওল্ড ডোর, সো ইউ স্টপ লুকিং ব্যাক অ্যান্ড স্টার্ট ওয়াকিং ফরওয়ার্ড। আল্লাহ তালা যা তোমার জন্য রাখছে সেটাই হবে। যদি কোনো কিছু না পেয়ে থাকো, আগের যতগুলো পাবলিক ভার্সিটি পাও নাই, সেখানে ঘুরে যাওয়ার তো আর কোনো সুযোগ নাই, এইচএসসি 24 ব্যাচ নাই, তো কি অপশন আছে এখন? সেন্ট্রাল ভার্সিটি। অবশ্যই সেখানে আল্লাহ তালা তোমার জন্য ভালো রাখছে ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ তালার উপর ভরসা রাখো। এবং লাস্টে একটাই কথা বলবো, দেখা হবে, প্রথম ক্লাস হলো 13 তারিখে ফিজিক্সের, দেখা হবে সেই ক্লাসে, এবং দেখা হবে আপনাদের সাথে সেই জার্নিতে। যাওয়ার আগে কিছু কথা বলে নিই, যেহেতু আপনি ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, তার মানে আপনি আসলেই চান যে আপনি সেন্ট্রাল ভার্সিটিতে চান্স পান। আল্লাহ তালা তোর এই মনের ইচ্ছাটা কবুল করে নিক, এবং তুই সেটার জন্য বেস্ট একটা ট্রাই দে। সবাই কমেন্ট সেকশনে লিখে যাবেন যে এই 1 মাস আমি শেষবারের মতো নিজের শেষ চেষ্টাটা করব ইনশাআল্লাহ। কি, এই 1 মাস আমি শেষবারের মতো নিজের বেস্ট ট্রাইটা দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, খুশি থাকেন, এবং এই শেষ 1 মাস ডিসিউর প্রিপারেশন নেওয়ার জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করেন। আল্লাহ হাফিজ।